আল্লাহর পরেই আপনাদের অবস্থা। এই জন্য যে আমি যখন অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হই, তখন মনে হয় যে এই লোকটি বোধহয় আমার একমাত্র তার। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনারা নিঃসন্দেহে আপনাদের অবদান রেখেছেন এবং এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের রক্ষার ক্ষেত্রে আপনারা প্রচুর ভূমিকা নেন। আমার তো একটি কথা আছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই কথাগুলো একটু ভিন্ন ধরনের। আজকে আমি এসে দেখলাম এখানে যে আপনাদের নির্বাচন পরিচালনা করার জন্য আপনাদের চিকিৎসকদের বাইরে আমাদের বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমাদের কিছু আমলাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মনে করেছেন যে এছাড়া বিকল্প নেই এবং এছাড়া এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, যে কারণে উনি এই কাজটি করেছেন। আমি মনে করেছি যে আমরা জাতি হিসেবে কি এতই অক্ষম হয়ে গেছি যে আমরা নিজেদের একটা নির্বাচন সেটাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারবো না। হ্যাঁ, এটা হয়েছে, জাতীয় জীবনে সেই কাজটা হয়েছে। দীর্ঘ বছরগুলোতে আমরা কোনো সুষ্ঠু নির্বাচন পাই। কিন্তু মানুষ, আমরা তো আশা করি যে যারা শিক্ষিত, যারা সমাজে সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ, যারা এই দেশকে নেতৃত্ব দেয় স্বাস্থ্যক্ষেত্রে, তারা অন্তত তাদের সংগঠনের এই নির্বাচনকে তারা নিজেরাই সম্পন্ন করতে পারবে। আমি আশা করব এরপরে আপনাদের নতুন যে পরিষদ, কার্যকরী পরিষদ নির্বাচিত হবে, আপনাদের নতুনভাবে যে সংগঠন আপনারা গড়ে তুলবেন, সেই সংগঠনে আপনারা এই বিষয়টা আনতে পারবেন আমাদের সংগঠনকে আমরাই পরিচালনা করব, আমরাই নির্বাচন করব, আমাদের নেতা আমরাই। আমি আগেই বলেছি যে আমাকে ক্ষমা করবেন, হয়তো হয়তো আপনাদের অনেকে পছন্দ হবে। আরেকটি কথা বলতে চাই যে র্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে তুলবেন না। র্যাবের ভূমিকা অপরিসীম। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আপনারা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করবেন, আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন, সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবেন। ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত 86-এ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে আমাকে আপনার দিল্লিতে স্কটে যেতে হয়েছে, তার হৃদরোগ হয়েছিল। তো সেখানে চিকিৎসা করার পরে আমি যে বিখ্যাত চিকিৎসক অশোক সেন, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তা আমি তাকে বললাম যে আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয় কেন? আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকের মান আপনাদের চেয়ে নিচে? কোনো মতেই না। আপনাদের চিকিৎসকের মান আমাদের সমস্ত বটেই, কোনো ক্ষেত্রে বেশি। সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারে। which is very true. আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোনো একটা দলকে ভালোবাসার কারণে
20 বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে আপনার শিয়ালদা কি নাম এখানটার কুঠিবাড়ি আছে, না আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ, সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধু রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে এদিকে নেওয়া হয়, ভোলাতে রেখে দেওয়া হয়েছে, তাকে আনা হয়। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসক এখানে আছেন, তারা জানেন, তারা দেখেছেন, আমার যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইলচেয়ারে, বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা, তারা যখন পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছি না, বসেছিলাম। আমাকে সারাদিন ওই হুইল চেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে রাখলো, বসিয়ে রাখলো, এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে দিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করা। শুধু তাই নয়, আমার তখন আপনার কার্ডিন আর্টারি ব্লক হয়ে গিয়েছিল, আপনারা কি জানেন। সেই কার্ডিন আর্টারি চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসক সাহেবরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রিট করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে হবে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা যে পারস্পরিক হিংসা জিজ্ঞাসা আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার, বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। এটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রম, সারাক্ষণ আমরা এই জাতিটা আমরা নিজেদের মধ্যে কলহ করি, এবং কলহ করতে হবে, কারণ আমাদের যে অগ্রগতির যাত্রার যে পথ, সেই পথকে আমরা লক্ষ্য করে দিই। আমি এই কথাটা বললো যে এই সুযোগটা আমি পাবো না আর আপনাদের সঙ্গে কথা বলা, এবং আপনারা যেহেতু সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষের সমাজে, আপনারা যে চিন্তা করবেন এবং কীভাবে আমরা পরিবর্তন আনতে পারি, সেই পরিবর্তনের কথা চিন্তা করবেন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক, আমার স্ত্রী, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন, আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টার উপরে এখানে বিশেষজ্ঞ, বিলাত থেকে এসে এখানে তিনি ক্যান্সারের ওপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার গড়ে তুলতে চান, যেগুলো সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে, আমি তার দৃষ্টি আকর্ষণ করি না, আমি তার প্লিজ, আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। আমি আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে জানতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দিলেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব। সরকারের যে কোনো
আপনি দেখুন ইদানিংকালে শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি, বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করেন ম্যানুফ্যাকচারার্স, তার দুদিন আগে আমার কাছে এসেছিল, দে আর ইন সিরিয়াস ক্রাইসিস। যে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আজকে যেখানে আমাদের এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন, একটা মানে এই জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা বলে আমাদেরকে একটা পরিবর্তন নিয়ে যুগান্তকারী, সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্য। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড, সেই নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, তবে আশা করব, আমার বলি আমার অনেক বয়স হয়ে গেছে, আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার, সব কিছু নিশ্চিত করতে হবে। আমি সবশেষে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনার আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করার সময় আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে চিকিৎসা দিতে, আহতদেরকে, এবং তাদের বিরুদ্ধে অনেকখানি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই, জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময় ঝুঁকি নিয়ে আহতদের যে চিকিৎসা করেছেন, এটা জাতি কোনোদিন ভুলবেন। আর একটু অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া এই দেশের মানুষের। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সম্মেলন সফল হোক, নির্বাচন সফল হোক, যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, এই কামনা করে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।